আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে। নানামুখী কারণে এই অসন্তোষ। সেনাবাহিনী ঠিকমতো চলছে না, ঠিকমতো পারফর্ম করতে পারছে না। তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছেন। ব্যারাকের বাইরে থাকলে যেটা হয়, সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে, তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে। সেই নিয়ে স্বাভাবিকভাবে আহ সেনাদের মধ্যে, অফিসার বা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ আছে। কবে তারা ফিরে যাবে, এই অনিশ্চয়তার ব্যাপারটা। এর বাইরেও অ্যালার্মিং কিছু সিচুয়েশন আছে, যে পরিকল্পিতভাবে অন্তত দুটো রাজনৈতিক শক্তির সাথে জড়িত, যারা সেনাবাহিনীতে এই অসন্তোষটা তৈরি করছে। এই অসন্তোষটা তৈরি করার তাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে। তাদের একটা বড় রাজনৈতিক দল, তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন স্তরে এই অসন্তোষটা যেন বেড়ে যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং তারা একটি আহ, সংগঠন গঠন করেছে, খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে। এটা হলো বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্ট, BRSF। এই BRSF কিন্তু অনেক গোপনে কাজ করছে, এবং সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টের দুজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে এই বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্টের কথা জানা গেছে। এবং এর সাথে একটি দলের প্রবাসী নেতাও জড়িত। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী নির্বাসনে আছেন। তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তারা চাইছেন যে ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে তারা সরিয়ে দিতে চাচ্ছে তার পদ থেকে। তারা এই সেনাপ্রধানকে তারা বিভিন্ন সময় ব্যবহার করতে রাজি, কিন্তু সেনাপ্রধানকে দিনের শেষে তারা বিশ্বাস করেন না, কারণ এই সেনাপ্রধান শেখ হাসিনার সরকার কর্তৃক মনোনীত। এই সেনাপ্রধান সরিয়ে ফেলবার পাশাপাশি তাদের আরো একটা দূরভিসন্ধি আছে। তারা সেনাবাহিনীর কাঠামোটাকে দুর্বল করতে চায় এবং টোটালি খোল নলচে বদলে একদম রিফর্ম করতে চায়। এটা অনেকটা অনেকটা সেই ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসের মতো, IRGC, ইরানের রিপাবলিকান গার্ড কর্পসের মতো IRGC। এই ইরানে একটা রেগুলার সেনাবাহিনী আছে, পাশাপাশি তাদের এই IRGC আছে। এই IRGC সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী এবং তারা পলিটিক্যালি অনেকখানি মোটিভেটেড। এই যে এই ইরানে যে খোমেনি, ইরানের তাদের যে সরকারটা রয়েছে, তারা যখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তাদের ফোর্স দরকার হয়, তখন এই IRGC এরা কাজ করে। তো সেই ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই বাংলাদেশ রেভলিউশনারি সোলজার্স ফ্রন্টে তারা করতে চাচ্ছে। এবং এর ফলে হবে কি, আলটিমেটলি আশঙ্কা করা হচ্ছে যে পুরো আর্মির কাঠামোটাই দুর্বল হয়ে যাবে। এবং এইসব করার ফলে এর সাথে যখন আর্মি দুর্বল হবে, পুলিশ তো অলরেডি গেছে, র্যাবও আগের মতো শক্তিশালী নেই, এখন আর্মিটাকে যদি দুর্বল করা যায়, তাহলে এই এইখানে জঙ্গি তৎপরতা এবং অন্যান্য তৎপরতাও বেড়ে যাবে। এবং তার ফলে যেটা হবে যে বহির শক্তি আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এবং এই যে একটি বড় রাজনৈতিক দলের কথা বললাম, তাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI জড়িত। এর বাইরে আরো একটা তৎপরতা আছে, সেটা হলো যে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন শাস্তি পেয়ে, বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি গ্রাউন্ডে যারা চাকরিচ্যুত হয়েছিলেন বা রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল যাদের, তাদের একটা সংগঠন করা হয়েছে, নেক্সাস ডিফেন্স ফোর্স। এই নেক্সাস ডিফেন্স ফোর্সেরও একটা তৎপরতা কাজ করছে। এবং এই নেক্সাস ডিফেন্স ফোর্সের সাথে বেসিক্যালি যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি এবং ব্রিগেডিয়ার হাসান নাসির এরা জড়িত। এবং তারাও এই সেনাবাহিনীতে তাদের একচ্ছত্র প্রভাব স্টাবলিশ করতে চায়। এবং তাদেরও এরকম দূরভিসন্ধি আছে সেনাবাহিনী নিয়ে। এবং আলটিমেটলি যে যাই করুক, এই সেনাবাহিনী দুর্বল হবে। এবং এই কারণে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে কিন্তু পার্সোনা নন গ্রাটা, মানে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এই বিকজ অফ দিস
মুভমেন্টস, এরাও নানামুখী অপতৎপরতায় জড়িয়ে আছে, এবং এরা এই গত বছরের জুলাই আগস্টের যে সোকল কালার রেগুলেশনটা হলো, সেখানে কিন্তু এরা একটা বড় ভূমিকা রেখেছিল। এখন এই যে সেনাবাহিনীর ভেতরে যে গোপন তৎপরতা চলছে, অসন্তোষ বাড়ানো হচ্ছে, অনেকটা পরিকল্পিতভাবে অসন্তোষ বাড়ানো হচ্ছে, যেটাকে আলটিমেটলি এমনও হতে পারে যে সেটাকে সেনা বিদ্রোহে আহ, রূপান্তরিত করারও একটা চেষ্টা থাকতে পারে। তাহলে এখন এটা ঠেকাবেন কি করে? যারা সামরিক বিষয় নিয়ে গবেষণা করেন বা নিরাপত্তা বিশ্লেষক, তারা বলছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে এই মনিটরিং এবং সার্ভিলেন্স বাড়াতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, যাতে এই যে যারা রেগুলেশনারি ফোর্স করতে চায় বা এই নেক্সাস ডিফেন্স ফোর্সের কার্যক্রম সাথে জড়িত, এগুলো ডিটেক্ট করে এদের প্রিভেন্ট করতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা খুব স্ট্রিক্টলি মনিটর করতে হবে, কারণ এরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যোগাযোগ মাধ্যম দিয়েও এদের একটা যোগাযোগ মেনটেন করে এবং এদের উদ্দেশ্য, তৎপরতা এগুলো তারা ডিসেমিনেট করে। সো এই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকটা একটু স্ট্রংলি মনিটর করতে হবে, এবং আর্মির ভেতরে আর্মির মনোবলটা চাঙ্গা রাখার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে, কারণ আর্মিকে কিন্তু নানানভাবে আক্রমণ করা হচ্ছে। ইভেন ইউটিউবেও অনেক ইউটিউবার আছেন, এমনকি প্রাক্তন সামরিক কর্মকর্তা, যারা অনেক কিছু বানিয়ে বলেন। হ্যাঁ, সো এবং এর ফলে হয় কি, তাদের উপরে মেন্টাল একটা স্ট্রেস পড়ে, এবং যে কারণে সেনাবাহিনীর ইভেন সিনিয়র অফিসাররাও কিন্তু এই সেনাবাহিনীকে নিয়ে যে পাবলিক পারসেপশন, সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হচ্ছে, হ্যাঁ, সেনাপ্রধানকে নিয়ে কথায় কথায় যেভাবে টিটকারি করা হচ্ছে, তো এইগুলো ওভারঅল সেনাবাহিনীর ইমেজের জন্য খুব ক্ষতিকর। যে কারণে সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে এখন তারা আশা করেন যে জেনারেল ওয়াকার সেনা প্রধান হিসেবে, বাহিনী প্রধান হিসেবে তিনি তার ভূমিকাটা একটা স্ট্রং ভূমিকা রাখবেন। এবং এই এর আগেও আমি বলেছি যে এখন তারা তাদের ফ্যামিলির লোকজনের কাছেও অনেকটা একটা মানে বলে যে মুখ দেখানো যায় না, এরকম ফ্যামিলির লোকজনও তাদের টিটকারি করে। তো এই অবস্থা থেকে যে মুহূর্তে আমরা উত্তরণের কথা বলছি, তখনই এই গোয়েন্দা মাধ্যমে খবর পেলাম যে এই ধরনের এই দুটো তৎপরতা চলছে, যেটা আমাদের সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর ভবিষ্যতের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হবে। এবং এটা শুধুমাত্র যে দেশের ভেতরের বিষয় না, কারণ যখনই সেনাবাহিনী বিতর্কিত হবে, সেনাবাহিনীর ভেতরে এ ধরনের অপতৎপরতা থাকবে, তখনই সেটা যে ইম্প্যাক্ট ফেলবে। আমরা যে এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা যে সেনা পাঠাই, এবং এটা আমাদের আর্মিদের কাছে একটা বিশাল ব্যাপার যে তারা প্রয়োজনে দেশ বিক্রি করে দেবে, কিন্তু তাদের এই ইউএন পিসকিপিং মিশনে সেনা পাঠানোর ব্যবস্থাটা যেন অটুট থাকে। এবং এর আগে আমরা দেখেছি গত বছরের জুলাই মাসে যখন কালার রেগুলেশনটা দানা বাঁধছে, তখন জাতিসংঘ মানবাধিকার কমিশনার শ্রী ভলকার তুর্ক, তিনি কিন্তু এই সেনাপ্রধানকে ফোন করে থ্রেট করেছিলেন যে তোমরা যদি এই আন্দোলনে ছাত্রদের কোঅপারেট না করো বা ছাত্রদের উপর গুলি চালাও, তোমাদের ইউএন পিস কিপিং মিশন ফোর্স পাঠানো বন্ধ করে দেবো। তার মানে দেখেন, সরকারের নির্দেশও তারা উপেক্ষা করেছে, এবং দেশের চাইতে তাদের ইউএন পিস কিপিং মিশনে যাওয়াটা অনেক বড়। তো এই অবস্থায় সেনাবাহিনীর এই ভেতরে যে অসন্তোষ, একটা ডিসিপ্লিন ফোর্সের ভেতরে এই ধরনের একটা পোটেনশিয়াল মিউটিনি, একটা বিদ্রোহ সংগঠিত করার অপচেষ্টা, এগুলোকে এখনই থামাতে হবে। ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র, গোলাবারুদ, টার্গেট নভেম্বর-ডিসেম্বর। এটি দৈনিক নয়া দিগন্তের একটি রিপোর্টের শিরোনাম। ভয় পাওয়ার মতো শিরোনাম। এই সংবাদটি গতকাল ছাপা হয়েছে। কিন্তু রিপোর্টটি যদি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে বোঝা যাবে বিশেষ উদ্দেশ্যে রচনা করা হয়েছে এটি। জানতে ইচ্ছে করছে এর মাঝে সত্য কতটুকু। আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্যই কি এমন রিপোর্ট করা হয়েছে? আসলে তারা তো ভয়ের মধ্যেই আছে। ভয়কে জয় করেই মিছিল করছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছে, মাঝে মধ্যে গ্রেফতারও হচ্ছে। পুলিশের এক বড় কর্তা তো সেদিন বললেনই ইতিমধ্যে 3000-এর বেশি গ্রেফতার হয়েছে, যদিও প্রকৃত সংখ্যাটি অনেক অনেক বেশি বলে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই।
এই গ্রেফতারের পরও বাস্তবতা হলো আওয়ামী লীগের মিছিল কিন্তু থামছে না, ফলে সরকারের ভয়ও দূর হচ্ছে না। এখন দেখছি পত্রিকার পাতায়ও ভয়ের রচনা ছাপা হতে শুরু করেছে। আমি বলবো সকলকে বুঝতে হবে, এটি হচ্ছে আওয়ামী লীগ, দেশের প্রাচীনতম দল, তৃণমূল পর্যন্ত যারা বিস্তৃত, কোটি কোটি তার সমর্থক। এখন বিপাকে আছে, এটা সত্য। অধিকাংশই নেতাকর্মী সমর্থক বাড়িঘরে থাকতে পারছেন না, এটা বাস্তবতা। আসলে আওয়ামী লীগ সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে এমন রিপোর্ট লেখা অস্বাভাবিক নয়। যে রিপোর্টটি নিয়ে কথা বলছি, বিশেষ উদ্দেশ্য নিয়ে যে লেখা হয়েছে এই রিপোর্টটি, সেটা গুরুত্বপূর্ণ। সেটা কি? আওয়ামী লীগকে আরো বেকায়দায় ফেলা, আরো বেশি আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের গ্রেফতার করানোর একটি প্রেক্ষাপট তৈরি করাই যেন এই রিপোর্টের উদ্দেশ্য বলে মনে হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন বানচাল করতে দেশে ভয়ঙ্কর নাশকতা ঘটতে পারে, এটি গোয়েন্দারা আশঙ্কা করছেন। তাদের জবানিতে তাদের বরাতে এটি বলেছে, এবং বলছে যে নাশকতার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই এলাকা, কি পয়েন্ট ইনস্টলেশন, গার্মেন্ট শিল্প, এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করা হচ্ছে। বার্তাটা এরকমই। এই গোয়েন্দা সূত্র নাকি জানিয়েছে, চট্টগ্রাম ইপিজেড এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অতি সম্প্রতি যে অগ্নিকাণ্ড হলো, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আঁচ পাওয়া গেছে। কি বলবো, আসলে গল্প কি এভাবেই লেখা হয়? এতে বলা হয়েছে নভেম্বর ডিসেম্বরে, মানে এই রিপোর্টে বলছে যে এবছরের নভেম্বরে ডিসেম্বরে ব্যাপক নাশকতা সহ বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ। এসব নাকি আওয়ামী লীগের পরিকল্পনা। এর পাশাপাশি দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। আসলে সোশ্যাল মিডিয়ায় এর চেয়েও ভয়াবহ রকমের প্রোপাগান্ডা কিন্তু আমরা দেখতে পাই। কোনটাকে বিশ্বাস করব, কোনটা করব না, সেটাই হচ্ছে কঠিন প্রশ্ন। তা আমার প্রশ্ন যাচ্ছে, যে গোয়েন্দা সূত্র দিয়ে রিপোর্টটি বলা হয়েছে, আমি একটু জানতে চাই আসলে এটা কেমন গোয়েন্দা সূত্র, কোন গোয়েন্দা সংস্থা আসলে এটি? দেশে তো অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, তারা আওয়ামী লীগের নাম জানে, আওয়ামী লীগ চক্রান্ত করছে বা করবে, দেশি বিদেশি চক্রান্তের কথাও তারা জানে। শুধু জানে না আওয়ামী লীগের কারা এই চক্রান্ত করছে, দেশি বিদেশি কারা ষড়যন্ত্র করছে, কোন সে দেশ, সেই দেশের কোন মানুষ, কোন গোষ্ঠী। আসলে তাদের কিন্তু এটাই জানা উচিত, আওয়ামী লীগের কারা করছে, কোন দেশ করছে, কিভাবে করছে। তাহলেই না তারা চক্রান্তকারীদের পাকড়াও করতে পারবে, তা না হলে তো কোনো লাভ হবে না। আর বিদেশ থেকে চক্রান্তটা কে করছে, কিভাবে করছে, গোয়েন্দাদের উচিত কিন্তু এটি জনগণকে সচেতন করা, কারণ নাগরিকরা সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। সত্যি কোনো নাশকতার আশঙ্কা যদি থাকে এবং আওয়ামী লীগ করতে চাইলেও, মানে আওয়ামী লীগ যদি এই নাশকতাটি করতে চায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সেটি পরিষ্কার করা, খোলাসা করা এবং এটির জন্য প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া। জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমি জানলেও আমিও সতর্ক অবস্থানে যেতে চেষ্টা করব, সকলেই চাইবে। এভাবে পত্রিকায় গল্প লিখে সত্যকে হালকা করলে কবে যে সেই মিথ্যাবাদী রাখাল বালকের অবস্থায় পড়তে হবে আমাদের, সেটাই ভাবছি এখন। এই রিপোর্টে লিখেছে, সম্প্রতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে 8টি অস্ত্র এবং গান পাউডার সহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এবং 4 যুবককে তারা আটক করেছে, পুলিশের সোপর্দ করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ নিঃসন্দেহে, আমি শব্দটিতে জোর দিচ্ছি, তারা বলছে নাশকতার জন্যই আনা হয়েছে। কি দারুণ বুদ্ধি, কি দারুণ মেধা, তারা বুঝতে পারছে এটি নাশকতার জন্য আনা হয়েছে। কিন্তু আমি এই গোয়েন্দা সূত্র নিয়ে একটি প্রশ্ন করতে চাই। তারা এই যে তথ্য পেল বা অস্ত্র গোলাবারুদের উৎস, এটি তারা আগে জানতে পারলো না কেন? ধরা পড়ার পর নাশকতার আশঙ্কার গল্প বলাই কি আসলে গোয়েন্দাদের কাজ? আসলে কি কথাগুলো গোয়েন্দারা বলেছেন, নাকি রিপোর্টের ওজন বাড়ানোর জন্য গোয়েন্দা সূত্রের নাম ব্যবহার করা হয়েছে বা কথা বলা হয়েছে? রিপোর্টটিতে গোয়েন্দা সংস্থার নাম থাকলে যথেষ্ট ভালো হতো, বোঝা যেত আসলেই গোয়েন্দা সূত্রটি কোন গোয়েন্দা সূত্র, নাকি এটি মন সূত্র, নাকি ইচ্ছা সূত্র। এতে বলা হয়েছে
অস্ত্র গোলাবারুদগুলো ভারতের 24 পরগনা থেকে আনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই বিভিন্ন সূত্র মানে কয়টা সূত্র, কারা কারা, এটাও কি মন গড়া তথ্য? আর 24 পরগনা কি আমাদের বাড়ির কাছে? এত দূর থেকে এগুলো বিমানবন্দর, রেল স্টেশন পর্যন্ত চলে এলো। সীমান্তে বর্ডার গার্ড মানে বিজিবি তারা ধরতে পারলো না। সীমান্ত সড়কেও বিজিবির অনেক চেকপোস্ট থাকে, আপনারা জানেন, তারাও দেখলো না, বুঝলো না। দেশে ঢোকার পর বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনাবাহিনী বা যৌথ বাহিনী জানলো না, র্যাব জানলো না, পথে আশেপাশের থানা পুলিশরা জানলো না, পথে ডিউটি করা পুলিশরা জানলো না, কেউ জানলো না, কেউ বুঝলো না, কেউ ধরতে পারলো না। অস্ত্র গোলা বারুদগুলো কয়েক হাত বদল হয়ে ঢাকায় চলে এলো। রিপোর্টটিতে এরকম একটি একেবারে নিষ্পাপ মন্তব্য করা হয়েছে। বিশেষজ্ঞরা নাকি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বল তদন্তের কারণে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আসলে আমি শুরু থেকে এই রিপোর্টটিতে অনেক বাক্যগত ভুল, উপস্থাপনার ভুল আছে, আমি সেই ব্যাকরণগত দিকে যেতে চাচ্ছি না। এই বাক্যটিও আমার কাছে শুদ্ধ বলে মনে হয়নি, তাই আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। আমি আসলে বিষয়টিতে নজর দিতে চাই। আপনারা জানেন যে গত বুধবার প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে, হঠাৎ করে আক্রমণ হতে পারে। এটা যখন যারা ক্ষমতায় থাকেন তারা এই ধরনের বায়বীয় উদ্বেগের কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, ধারণা যদি থাকেই, এতটাই থাকে, তাহলে আমি বলবো প্রতিরোধের ব্যবস্থা নিক সরকার। ইচ্ছে না কেন? শুধু লিপ সার্ভিস দিয়ে কি কাজ চলবে? মানুষ কিন্তু এগুলো বোঝে এখন। রিপোর্টে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ANM মনিরুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেছে নয়াদিগন্ত। মনিরুজ্জামান যথার্থই বলেছেন এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দাদের অনেক দুর্বলতা দেখা যাচ্ছে। এই ধরনের বক্তব্য আমরা সবসময় শুনি, ঘটনার আগে পরে ইত্যাদি আমরা জানি। মনিরুজ্জামান বলেন ঘটনা ঘটার আগে জানতে হবে কি ঘাটতি আছে, সেগুলো পূরণ করতে হবে, বা কি ঘটতে যাচ্ছে, কোথায় ঘটতে যাচ্ছে, এগুলোই আসলে জানার দরকার। তিনি যথার্থই বলেছেন, ঠিক বলেছেন। রোগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিয়া আসলে কোনো লাভ নাই। এই রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাবে নির্বাচন বানচাল করার জন্য। আসলে মানে এটা বলবার জন্য, জানবার জন্য আপনার রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করলেই এটি বোঝা যায়। যখন যে এই পজিশনে থাকে, বিরোধী অবস্থানে থাকে, তারা এগুলো করতে পারে। সরকারে যারা থাকে তারা এগুলো হরহামেশা বলে থাকেন। কিন্তু আমি বলবো, যদি আপনারা জানেন, আপনারা বোঝেন, সরকার যদি বোঝে, তাহলে এটা প্রতিরোধ করা তো খুব সহজ। আমার কাছে একটা বিকল্প বুদ্ধি আছে। আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে সামিল করুন, নাশকতার ভয়ও সবার দূর হয়ে যাবে। তারা তখন নির্বাচনে ভোটারদের বাড়ি যেতে যেতে স্যান্ডেলের তলা ক্ষয় করবে, আর নাশকতা করার চিন্তা করবে না। আপনাদের কথা মতো যদি এরকম কোনো আশঙ্কা আওয়ামী লীগ করেও থাকে, আমি বিশ্বাস করি আমাদের গোয়েন্দা সংস্থাসমূহের সক্ষমতার কিন্তু ঘাটতি নেই, আমাদের পুলিশ বাহিনীরও নেই। তারা চাইলে যে কোনো চক্রান্ত যে কোনো অবস্থায় ঘটবার আগেই রুখে দিতে পারে। অতীতে আমরা দু একটি ঘটনা এমন দেখেছি। সরকারের উচিত বিষয়গুলো বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, তাদেরকে কাজে লাগানো। সবকিছুতে রাজনীতি এবং প্রতিহিংসা এটি খুব ভালো লক্ষণ নয়। কিন্তু মনিরুজ্জামানের জবানিতে নয়াদিগন্ত লিখেছে নাশকতা ঠেকানোর সরকারের সক্ষমতা নাকি তিনি দেখতে পাচ্ছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতাও খুবই দুর্বল, সেটা অনেক বাড়াতে হবে। আমি সরকারের সক্ষমতা নিয়ে আসলে প্রশ্ন তুলতে চাই না, সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলতে চাই। সরকার চাইলে এগুলো মোকাবিলা করা সম্ভব। অতীতেও সম্ভব ছিল, এখনো সম্ভব, ভবিষ্যতেও সম্ভব। কারণ আমাদের এই প্রতিটি বাহিনীতে যারা আছে, সেখানে 2-4 জন 5 জন 2-5% লোক খারাপ থাকলেও অধিকাংশই ভালো, সৎ, দক্ষ এবং কর্মঠ। এটি আমার বিশ্বাস। এই দেশের নাগরিক হিসেবে আমরা যে নিরাপদে আছি এটি তারই কারণ। তাই আমি এটি নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমি বরং বলতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু ঘাটতি থাকলেও থাকতে পারে, কিন্তু ওই যে সরকারের সদিচ্ছাই কিন্তু ওই সবকিছুর শেকড় উপড়ে ফেলতে পারে, মানে ঠিক করে ফেলতে পারে। রিপোর্টটিতে গত বছরের 5 আগস্ট থেকে গতকাল পর্যন্ত বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের তথ্য উল্লেখ করা হয়েছে। ভালো।
আবার এটাও বলা হয়েছে গত বছর যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে বিভিন্ন থানা লুট হয়েছে, কারাগার ভেঙে বিভিন্ন অস্ত্র লুট হয়েছে, সেই সব লুট হওয়া অস্ত্রের 1/4 বেশি এখনো উদ্ধার করা যায়নি। এটি তো আসলে চিন্তার বিষয়, আশঙ্কার বিষয়। এই জায়গাটাই যে বেশি গুরুত্ব দেওয়া উচিত এটি জানতে আসলে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সদিচ্ছার দরকার। গোয়েন্দা সূত্রের দোহাই দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নভেম্বর ডিসেম্বরে যমুনা ঘেরাও করবে, হরতাল করবে বা করতে পারে অবরোধ সহ নানান কর্মসূচি পালন করবে। আরে ভাই, এটা জানতে কি গোয়েন্দা সূত্র লাগে? সোশ্যাল মিডিয়াতেই তো এই কথাগুলো দেদারসে প্রচার চলছে গত বেশ কিছুদিন ধরে। তাই বলছিলাম, এই রিপোর্টের উদ্দেশ্যটা ভালোভাবে যদি আপনারা বুঝতে চান, বুঝতে পারবেন এটির শেষ প্যারাগ্রাফ পড়লে। সেখানে বলা হয়েছে গ্রেফতারের সংখ্যা কমে যাওয়ায়, মানে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের সংখ্যা কমে যাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কি তা কইতাম? আওয়ামী লীগের মোট নেতা কর্মীর সংখ্যা সম্পর্কে কোনো ধারণা আছে এই প্রতিবেদকের? কয়জন গ্রেফতার করবে সরকার? কোথায় রাখবে এদের? আচ্ছা বলুন তো, সমুদ্র থেকে 2-4-5 হাজার বালতি পানি তুললে সমুদ্র কি তা টের পায়? আওয়ামী লীগ এমনই একটি দল। আসলে বানিয়ে বানিয়ে রিপোর্ট লেখা উচিত নয়। রিপোর্টের বিশ্বাসযোগ্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, মিথ্যাবাদী রাখাল বালকের গল্পের শেষ পরিণতি কিন্তু ভয়াবহ। এটি যেন আমাদের জীবনে না ঘটে। সরকারের বিরুদ্ধে সবাই, সরকারের বিরুদ্ধে সবাই বলতে আমি এটি বোঝাতে চাইছি যে বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট বড় সব রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে চলে গেছে। এর প্রধানতম কারণ জুলাই জাতীয় সনদে অনৈক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো সবাই সরকারের বিরুদ্ধে আচরণ করছে। গত বছর জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল। সরকারের সব কর্মকাণ্ডের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। সংস্কার কমিশন গঠন এবং ঐক্যমত্য কমিশনের কার্যক্রমকেও সর্বাত্মক সহযোগিতা করেছিল দলগুলো। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল বর্তমান সরকার বিচার, সংস্কার ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে সসম্মানে বিদায় নেবে। কিন্তু 15 মাসের মাথায় প্রায় সব রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট বাস্তবায়নের সুপারিশ নিয়ে এ অভিযোগ এনেছে দলগুলো। এ অবস্থায় সরকার প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থা এখন প্রায় ঘোলাটে। প্রায় সব দল এখন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তারা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে। আবার কারো কারো অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে কেউ কেউ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন। এই যখন অবস্থা যে জুলাই সনদ, আসলে এটা ভেস্তে গেছে, সনদ বলতে আসলে কিছু নেই, এটা নিয়ে একটা প্রতারণা, এবং প্রতারণাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতারণার জায়গা থেকে জুলাই সনদ আসলে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার, যা বাস্তবায়ন করতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে। আদৌ কি সেই নির্বাচনটা হবে? নির্বাচন হবে কি না আমরা একটা সূচকে মনে হয় খুব স্পষ্ট হয়ে যেতে পারি। আপনারা জানেন যে এই চলতি বছরের মাঝামাঝি সময়ে লন্ডনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল, লন্ডন বৈঠক। সেই বৈঠকে তাদের মধ্যে সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতার প্রেক্ষিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিল ডক্টর ইউনূস সরকার দেশে ফিরে আসবার পরে। এখন পর্যন্ত আমরা ভাবছি, বাংলাদেশের মানুষ ভাবছে যে সেই নির্বাচনটা হয়ে যাবে কিনা নানা রকম সন্দেহ সংশয় আছে।
ইতিমধ্যে আজকে নভেম্বর মাস পড়ে গেছে। নির্বাচন যদি হয় তাহলে এই নভেম্বরের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। একটি সূচক আপনাদের মনে করিয়ে দেব, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনূস সময় নির্ধারণ করলেন এবং দেশে এসে ঘোষণা দিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবে। যদি নির্বাচন করে এই বিএনপি বড় দলের প্রধান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে বিএনপি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী মনে করে, সেই প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই দেশে আসবেন, নিশ্চয়ই দেশে আসার কথা। আগামী 20 নভেম্বর তারেক রহমানের 60তম জন্মদিন। এই জন্মদিনের আগে যদি তারেক রহমান দেশে আসেন, দেশে এসে যদি জন্মদিন পালন করেন, তাহলে বুঝে নেবেন যে নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে। আর যদি না আসে তাহলে ধরে নিতে পারেন এই সূচকটায় যে নির্বাচন লারেলাপ্পা, নির্বাচন হচ্ছে না। ইতিমধ্যে লারেলাপ্পা বিএনপির সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখলেন গত 3 দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলো, যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো। তার ঠিক একদিন পরে শোনা গেল যে সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো। কেন এরকমটা করা হচ্ছে? বিএনপিকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। আবার কানা ঘোষা গতকালকের একটা কন্টেন্টেও বলেছি যে বিএনপির কমপক্ষে 18 থেকে 20 হাজার নেতাকর্মীর তালিকা সরকারের হাতে। এই তালিকা ধরে অপারেশন ক্লিন হার্ট 2 নামক একটি অভিযানে নামবে সরকার। অর্থাৎ বিএনপির এই যে গত 15 মাস যাবৎ নানা রকম সহিংস কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, এসবের বিরুদ্ধে দমনমূলক একটা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এবং অতীতের কর্মকাণ্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই ধরনের কর্মকাণ্ডে যদি নামে সরকার, তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে? আবার তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বা দেশে আসছেন না, তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে? এই নভেম্বরের 20 তারিখের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারেক রহমান যদি দেশে আসতে না পারে, তাহলে ধরে নেবেন যে নির্বাচনটা হচ্ছে না। আবার এই সরকারের বিরুদ্ধে বর্তমানের সব রাজনৈতিক দলগুলো, তাহলে এই সরকারটা কিভাবে টিকবে? এই সরকারটা কন্টিনিউ কিভাবে করবে? ক্ষমতাও দীর্ঘস্থায়ী করবে কিভাবে? চারিদিকে তো সব লেজে গোবরে পাকিয়ে ফেলেছে, ক্ষমতাও দীর্ঘস্থায়ী করতে পারবে না। এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই সরকারটা পরিবর্তন আসবে। সবাই সরকারের বিরোধী, কিন্তু সরকারটা চলে কিভাবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সরকার চলবে না, এই সরকার চলতে পারবে না, কারণ সবকিছু নিয়ে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে। সর্বশেষ জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা করে লেজে গোবরে পাকিয়ে ফেললো। কাজেই সরকার থাকবে না। আমরা গত 15 মাস যাবৎ বলছি যে সরকার বিদায় হয়ে যাচ্ছে, বিদায় ঘন্টা বেজে গেছে। এখানে নানা সমীকরণ আছে। সরকার কেন যাচ্ছে না এই প্রশ্নটাও করেন অনেকে। সাম্রাজ্যবাদী সমীকরণ, প্রধান সমীকরণ সাম্রাজ্যবাদী সমীকরণ। মার্কিন সাম্রাজ্যবাদ এর পেছনে, এই সরকারের পেছনে আটকে ধরে আছে। কিন্তু সাম্রাজ্যবাদী ঘটনাগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আজকে একটা কন্টেন্ট করেছি, গতকাল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে অনেক কিছু আছে, সাম্রাজ্যবাদ চলে যাওয়ার একটা অনেক কিছু আছে। কাজেই সাম্রাজ্যবাদ যখন চলে যাবে, এখন অক্সিজেন দিয়ে রেখেছে ইউনূসের মুখে, ইউনূসের মুখ থেকে অক্সিজেন মাস্ক ছাড়িয়ে নেওয়া মাত্রই সাম্রাজ্যবাদ ভেনিশ, ইউনূসের নিঃশ্বাস শেষ, শ্বাস প্রশ্বাস বন্ধ, সরকার পতন, সরকার বিদায়, নতুন একটি সরকার গঠিত হবে। নির্বাচন 26-এর শুরুতে তো হবেই না, নির্বাচন কমপক্ষে আরো 1-1.5 বছর পরে ছাড়া
হবে না, এবং সেটি আরেকটি সরকার আসবে। আমি বারবার বলি, এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে, কিন্তু প্রসঙ্গক্রমে এলো যে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের অবস্থান, তবুও সরকার কিভাবে টিকে থাকে? টিকে থাকবে না, টিকে থাকছে না, সরকার পড়ে যাচ্ছে। আমরা সেই সময়টা দেখবার অপেক্ষায় আছি। এই মুহূর্তে